হ্যাঁ হয়েছে। শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি শর্ট পয়েন্ট আইডিতে আজকে প্রথম লাইভ করতেছি। তো লাইভের যে বিষয়টা থাকবে বা হচ্ছে যে যাদের নিয়ে আর কি লাইভটা করা, সেটা হচ্ছে যারা এইচএসসি যারা পরীক্ষা দিবা এবার, বা সামনে এই 10 তারিখ বা 10 এপ্রিল যেটা আসতেছে, সেখানে যারা জিএসটি এক্সাম দিবা, অর্থাৎ রসায়ন চ্যাপ্টারের মধ্যে থেকে, রসায়ন বইয়ের মধ্যে থেকে যে 4টা চ্যাপ্টার যদি আমরা শর্ট সিলেবাসের মধ্যে ধরি, তো রসায়ন ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়ন, সেই চ্যাপ্টারটা আমরা কি করব, ছন্দ ছন্দে কিভাবে শিখতে পারি সেটা দেখবো। ওকে, তো আমি লিখে রাখছি চ্যাপ্টারের নাম, সেটা হচ্ছে কি দেখো, গুণগত রসায়ন। অর্থাৎ এই গুণগত রসায়নে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, আমরা যে জিনিসগুলো এমসিকিউতে পাবো আর কি, বা যে কনসেপ্টগুলো আমাদের জানা দরকার, সেগুলো কিভাবে শিখতে পারি ছন্দে দিয়ে, সেটা আমরা শিখবো। তো আজকের টপিকগুলো বলতে পারি যে আমরা রসায়ন যে শিখবো, গুণগত রসায়ন, সেটা ছন্দে ছন্দে শিখবো। ওকে, তো তোমাদের এই রসায়ন পড়তে গিয়ে যে জিনিসগুলো তোমার সম্পর্কে জানতে হয় বা যে জিনিসগুলো তোমাদের ধারণা রাখতে হয়, সেটা হচ্ছে যে দেখো, যখন তোমরা কি পড়ো, রসায়ন পড়ো, তখন তোমাদের জানতে হয় ইলেকট্রন সম্পর্কে, প্রোটন সম্পর্কে এবং নিউট্রন সম্পর্কে, একদম বেসিক কথা। তো তোমাদের বলি যে এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন জিনিসগুলো আসলে কি এবং এগুলোর আবিষ্কারক কি। তো যেটা বলেছিলাম যে আজকের ক্লাসটা আমরা ছন্দ দিয়ে শিখবো। তো তোমাদের বলে রাখতে চাই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কে আবিষ্কার করে সেই জিনিসটা জানতে হবে। তো তোমাকে একটা জিনিস আমি লিখি, একটা ছন্দ লিখি। ধরো আজকের ক্লাসের প্রথম যে ছন্দটা, সেটা হচ্ছে দেখো, একদম বেসিক কথা আমি লিখলাম। দেখো এখানে ইট পরে নিচে। তো গুণগত রসায়ন শুরুই করলাম কি দিয়ে, ইট পরে নিচে। তো ছোট্ট একটা কথা, শুধু একটা লাইন শিখছি আমরা, ইট পরে নিচে, এটার মানেটা কি, আসলে আমরা কি শিখতে চাই। দেখো এখানে এই যে অশ্বই যেটা আমরা লিখেছি, তো এখান থেকে আমরা লিখতে পারি কি, ইলেকট্রন। খেয়াল করো, এখান থেকে আমরা লিখতে পারি কি, ইলেকট্রন। হ্যাঁ, তারপরে প থেকে আমরা লিখতে পারি কি, দেখো, প্রোটন, যেটা আমরা পড়ে থাকি, প্রোটন। তো ন থেকে যেটা মনে রাখবো, সেটা হচ্ছে কি মনে রাখবো, দেখো, নিউট্রন। হ্যাঁ, এই তো। তাহলে কি শিখলাম দেখো, যে ইট পরে নিচে, এটা থেকে কি শিখতেছি, অষ্টই থেকে শিখতেছি ইলেকট্রন, প থেকে শিখতেছি প্রোটন, দন্ত ন শিখতেছি আমরা কি, নিউটন। তো এখন যেটা শিখবো, যে এগুলো আসলে আবিষ্কারক কে, ইলেকট্রন আবিষ্কারক কে, বা নিউটন আবিষ্কার করেন কে, বা প্রোটন আবিষ্কার করেন কে, এটা আমরা জানতে হবে। তো এবার খেয়াল করো, এই হর্ষের পর এখানে কি লেখা আছে, ট। তো ট থেকে আসলে কোনো বিজ্ঞানী নাম এখানে আমরা পাই না। ট এর পর যে থ আছে, সেই থ থেকে আমরা কি শিখবো, থ থেকে শিখবো কি আমরা, থমসন। তাহলে কি বুঝলাম, যে ইলেকট্রন আবিষ্কার করে কি, ইলেকট্রন আবিষ্কারক যে যিনি, বা হচ্ছে যে বিজ্ঞানী আর কি ইলেকট্রন আবিষ্কার করে, তার নাম হচ্ছে থমসন, বা যে থমসন আমরা বলতে পারি। তাহলে এখানে পদে শিখেছি কি, প্রোটন। তাহলে র দিয়ে একটা বিজ্ঞানীর নাম শিখবো, সেটা হচ্ছে, তোমরা নাম শুনেছ, যার নাম হচ্ছে কি, দেখো, রাদারফোর্ড। কি শিখবো আমরা, রাদারফোর্ড। তাহলে র দিয়ে শিখলাম রাদারফোর্ড। তাহলে প্রোটন আবিষ্কার করে কে, রাদারফোর্ড। খুব সহজে মনে রাখা যায়। ওকে, তারপর দেখো নিচে দন্ত ন দিয়ে লিখেছি নিউট্রন, এবং চ দিয়ে কি লিখতে পারি, চ দিয়ে তোমরা বিজ্ঞানীর নাম শুনেছ, সেটা হচ্ছে কি, দেখো, চ্যাডউইক। ওকে, তাহলে আজকে যেটা শিখলাম প্রথম লাইন দিয়ে, দেখো, যে ইট পরে নিচে। তুমি একটা ইট যদি উপরে কি করো, ছুটে দাও, তাহলে ইটটা নিচে পড়বে, এই লাইনটা মনে রাখতে হবে, যে ইট পরে কোথায়, নিচে। তাহলে যেটা শিখলাম, হর্ষইতে ইট, ইট থেকে আমরা ইলেকট্রন, হর্ষই থেকে ইলেকট্রন, ট থেকে আসলে বিজ্ঞানীর নাম পাই না, তো ট এর পর থ থেকে আমরা শিখেছি থমসন। তার মানে বুঝলাম ইলেকট্রন আবিষ্কার করেছে কে, থমসন, বা বিজ্ঞানীর নাম হচ্ছে থমসন। হ্যাঁ, তারপর প্রোটন, প থেকে শিখেছি প্রোটন, র থেকে শিখলাম রাদারফোর্ড। তাহলে প্রোটন আবিষ্কার করেছে কে, রাদারফোর্ড। তারপরে শিখলাম নিচে, তো দন্ত ন থেকে শিখেছি নিউটন, চ থেকে শিখলাম কি, চ্যাডউইক। তো নিউটন কি করছে, বা নিউটন আবিষ্কার করেছেন কে, বিজ্ঞানী চ্যাডউইক। তো এই কথাটা আমরা সহজভাবে কি শিখে ফেলতে পারলাম। তাহলে পরবর্তীতে দেখো, আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। তাহলে এবার তোমাদের বলি, যে রসায়ন পড়তে গিয়ে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হয়। তাহলে এবার আমরা শিখবো স্থায়ী কণিকা কিভাবে মনে রাখতে পারি। তো ছোট্ট একটা শর্টকাট মনে রাখো, দেখো, আমরা এখানে যদি লিখি স্থায়ী কণিকা কিভাবে মনে রাখতে পারি, স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা মনে রাখার একটা সহজ টেকনিক চিন্তা করো, এটা কি, পেন। এটা কি, পেন। তাহলে স্থায়ী কণিকা মনে রাখবো, ছোট্ট একটা অট, সেটা হচ্ছে কি, পেন। তাহলে এই পেন দিয়ে আমরা স্থায়ী কণিকা মনে রাখতে পারি। তাহলে প দিয়ে কি আসতেছে, দেখো, প দিয়ে আসতেছে কি, প্রোটন। ঠিক আছে, ই থেকে আসতেছে কি, ইলেকট্রন। কি আসছে, ইলেকট্রন। এন থেকে আসতেছে কি, নিউট্রন। তাহলে পি তে প্রোটন, ই তে ইলেকট্রন, এন এ হচ্ছে নিউট্রন, যে অডটা ছিল আমাদের পেন।
তাহলে স্থায়ী কণিকা মনে রাখার উপায়টা হচ্ছে কি বললাম, পেন, শুধুমাত্র কি মনে রাখবো, পেন। তো পি তে প্রোটন, ই তে ইলেকট্রন, এন এ হচ্ছে নিউট্রন। তাহলে স্থায়ী কণিকা এই ছন্দ দিয়েও শিখে ফেলতে পারলাম। পরবর্তীতে শিখতে হবে আমাকে অস্থায়ী কণিকা। তো অস্থায়ী কণিকা কিভাবে মনে রাখা যায় সেটার জন্য আমি আরো একটা ছন্দ শিখবো। ওকে, তো দেখো এবার আমরা শিখবো কি অস্থায়ী কণিকা। এবার আমরা কি শিখবো, দেখো স্থায়ী কণিকার পরে অস্থায়ী কণিকা শিখবো। তাহলে লিখলাম আমরা কি অস্থায়ী কণিকা। এটা মনে রাখার জন্য আরো একটা ছন্দ শিখতে হবে। সেটা কি খেয়াল করো, আমি এবার যদি লিখি, দেখো এটা একটা ছন্দ, কি লিখলাম, আমরা রসায়ন শিখতেছি, মজা করে শিখবো। রসায়নে দেখো র দিয়ে আমরা একটা মজা, রসায়ন রস থাকবে আমাদের রসায়ন পড়ার মধ্যে। সেটা কি দেখো, যেটা বললাম অস্থায়ী কণিকা মনে রাখতে হবে। তাহলে এই ছন্দটা কি, আমি শিখলাম কি, ধরো নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেলো। কথাটার অর্থ কিরকম দাঁড়ালো, দেখো যে ধরো তুমি কোনো একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে আসো, সেখানে একটা তোমার কি পাশে যে থাকে না আন্টিগুলো, তারা হচ্ছে নতুন। তো তার একটা মেয়ে ছিল, সে কি করছিল, যে গার্ডেনে বসে মন পেলো, হয়তো সে গার্ডেনে গেছিল, সেখানে তার একটা প্রেম হয়ে গেল, এই একটা অবস্থা। তাহলে মনে রাখতে হবে আমাকে কি, নিউ আন্টি পাজি মেয়ে মানে দুষ্টি মেয়ে কি করলো, গার্ডেনে বসে মন পেলো, গার্ডেনে বসে কি পেলো, মন পেলো। এটা কি শিখতে পারি দেখো। তো অস্থায়ী কণিকাগুলো কিভাবে মনে রাখতে পারি, তো এইখান থেকে নিউ থেকে মনে রাখতে পারবো নিউট্রিনো। কি মনে রাখবো দেখো, নিউট্রিনো। আন্টি থেকে মনে রাখবো অ্যান্টি নিউট্রিনো, আমরা পড়ে আসছি অ্যান্টি নিউট্রিনো, ঠিক আছে, অ্যান্টি নিউট্রিনো। হ্যাঁ, আচ্ছা, পাজি, পাজি থেকে মনে রাখবো পজিট্রন। কি মনে রাখবো, পজিট্রন। এই তো এগুলো হচ্ছে একটা কণিকা। তাহলে এটা হচ্ছে নিউট্রিনো, এটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। পাজি থেকে পজিট্রন, এটা মনে রাখলাম। মেয়ে থেকে মনে রাখবো মেসন। কি মনে রাখবো, মেসন। ওকে, গ থেকে মনে রাখবো গ্রাভিটন। বসে থেকে মনে রাখবো বোসন। ম থেকে মনে রাখবো কি, মিয়ন। আর প থেকে মনে রাখবো পায়ন। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের অস্থায়ী কণিকার নাম। তাহলে অস্থায়ী কণিকা তুমি কিভাবে মনে রাখতে পারো, তোমাকে এখানে একটা জিনিস খেয়াল করো, একটা লাইন লিখে রাখছি মাত্র, যে দেখো কি লিখেছি, নিউ আন্টি পাজি মেয়ে গার্ডেনে বসে কি পেলো, মন পেলো। তো নিউ থেকে নিউট্রিনো, অ্যান্টি থেকে অ্যান্টি নিউট্রিনো, পাজি থেকে পজিট্রন, মেয়ে থেকে মোশন, গার্ডেন থেকে গ্রাভিটন, বসে থেকে বোসন, মন থেকে মিয়ন, এবং পেলে থেকে কি শিখতে হবে আমাকে, পায়ন। তাহলে এভাবে আমরা কি করতে পারি, অস্থায়ী কণিকাগুলো মনে রাখতে পারি। এবারে আমাদের শিখতে হবে কি কম্পোজিট কণিকা কিভাবে মনে রাখা যায়, ঠিক আছে। এবার আমাদের মনে রাখতে হবে কি কম্পোজিট কণিকাগুলা। দেখো তাহলে এবার শিখবো কি আমরা কম্পোজিট কণিকা। তো কম্পোজিট কণিকা মনে রাখার জন্য আরো একটা ছন্দ শিখবো। সেটা কি দেখো, এটার জন্য আমরা মনে রাখবো ডিয়ার আলফি। কি মনে রাখলাম, ডিয়ার আলফি। এটা মনে রাখলে কি হয়ে যাবে, আমাদের কম্পোজিট কণিকা মনে রাখা হয়ে যাবে। তো ডিয়ার থেকে কি মনে রাখবো দেখো, এটা সব কি, এটা এমসিকিউ কিন্তু পড়ে, যারা অ্যাডমিশন দিব তারা বুঝতে পারবা, এটা কিন্তু অ্যাডমিশনে চলে আসে। হ্যাঁ, ডিউটেরন কণা। আর আলফি থেকে মনে রাখবো আলফা। তাহলে এই আলফা কণা এবং হচ্ছে ডিউটেরন কণা হচ্ছে কি আমাদের কম্পোজিট কণা। তাহলে কম্পোজিট কণা, কম্পোজিট কণিকা যদি চাই যে কম্পোজিট কণিকা নিচের কোনটি, তাহলে শুধুমাত্র মনে রাখতে হবে কি ডিয়ার আলফি। তাহলে ডিয়ার থেকে ডিউটেরন কণা এবং আলফি থেকে মনে রাখবো আলফা কণা। তাহলে ডিয়ার এবং হচ্ছে কি আলফি, অর্থাৎ ডিউটেরন কণা, ডিউটেরন, হ্যাঁ ডিউটেরন এবং হচ্ছে কি আলফা কণা হচ্ছে আমাদের কি কণিকা, এটা হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা। এটা মনে রাখতে পারি। ওকে, তারপর আমরা কি শিখতে পারি দেখো, এই চ্যাপ্টারে আরো বেশ কিছু জিনিস গুরুত্বপূর্ণ আছে। যেমন এবার আমরা শিখবো, খেয়াল করো, এবার আমাদের যেটা শিখতে হবে, যে তোমরা এই চ্যাপ্টার পড়তে গেলে আরো বেশ কয়েকটা টপিক তোমরা জানতে পারো, যে বা জানা দরকারও লাগে আমাদের। যেটা হচ্ছে কি আইসোটোপ সম্পর্কে জানতে হয়, আইসোবার সম্পর্কে জানতে হয়, আইসোটোন সম্পর্কে জানতে হয়। তো এটা নিয়ে তোমাদের একটু কথা বলি। দেখো এটা মনে রাখার একটা শর্টকাট বলে দিই তোমাদের। দেখো আইসোটোপ কিভাবে মনে রাখবা, আইসোটোপ খেয়াল করো, আইসোবার এবং কি মনে রাখবো আইসোটোন। হ্যাঁ, আইসোটোন। তাহলে এখন খেয়াল করো,
সব শেষে আমরা দেখো উচ্চারণ করতেছি আইসো কি টো, আইসো বার, আইসো টোন। তাহলে এই যে প দেখতেছি, এখানে র দেখতেছি এবং এখানে দন্ত ন দেখতেছি। তাহলে প থেকে মনে রাখবো প্রোটন, প থেকে মনে রাখবো কি প্রোটন, পরেরটা থেকে কি মনে রাখবো র থেকে মনে রাখবো লাস্টে কি আছে, যেহেতু র এখানে হচ্ছে কি এই যে লাস্টে র পেলাম। তো নিউটন এখানে কি, যেহেতু আইসোটোন তাহলে এখানে হবে আমাকে কি নিউট্রন। তাহলে এই জিনিসগুলো আশা করি বুঝতেছো। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে আইসোটোপ বলতে আসলে কি বুঝো, বা আইসোটোপ তোমরা কিভাবে বুঝবা যেটা আসলে পরস্পরের আইসোটোপ হচ্ছে, তাহলে এটা মনে রাখতে হবে, তোমাকে যেটা খেয়াল করতে হবে আইসোটোপটা তুমি জাস্ট কি করবা উচ্চারণ করবা। তাহলে আইসোটোপ উচ্চারণ করলে কি হলো আইসোটোপ, লাস্টে কি হলো প আসছে তাই না। তো প থেকে যেটা মনে রাখবো ডিরেক্ট মনে রাখবো কি প থেকে প্রোটন, আইসো বার লাস্টে কি হচ্ছে র, তাহলে আইসো বার থেকে মনে রাখবো কি আমাদের ভর, ওকে। আইসোটোন থেকে মনে রাখতে হবে আমাকে কি নিউট্রন। তাহলে যাদের আর কি প্রোটন সংখ্যা পরস্পর সমান হবে, অর্থাৎ যেসব পরমাণুর কি হবে পরস্পর কি হবে প্রোটন সংখ্যা সমান হবে, তাহলে ভিন্ন কি কি হবে দেখো, ভিন্ন হবে ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা। তাহলে এই দুটা ভিন্ন হবে এবং প্রোটন সংখ্যা যাদের সমান হবে তাদেরকে পরস্পরে কি বলবো আমরা আইসোটোপ বলবো। আশা করি বুঝতেছো। তাহলে এবার যদি বলে আইসো বার কি, তাহলে যাদের কি হবে ভর সংখ্যা সমান হবে, অর্থাৎ আমরা সবসময় তুলনা করব যে কোনো কি মোলটা সেম থাকবে, অর্থাৎ পরমাণুটা সেম থাকলেও কি হবে এদের ভর সংখ্যা কি হবে সমান থাকবে, কিন্তু বাকিগুলো দেখো খেয়াল করে এবার আমি চিন্তা করে মনে করো এক্স নিলাম কি একটা প্রতীকী কোন একটা মৌল, তাহলে এই কোণাতে যেটা থাকে সেটাকে আমরা কি বলি প্রোটন সংখ্যা, এখানে বলি কি এখানে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি তার ভর সংখ্যা, এখানে কি থাকে ভর সংখ্যা। তাহলে উপরে থেকে ভর অর্থাৎ কোন একটা এক্স প্রতীকী মৌল, তাহলে উপরে থেকে ভর নিচে থাকবে কি প্রোটন। তাহলে এটা থেকে তোমাকে একটা एग्जांपल আমি দেখাই, খেয়াল করো এটা লিখলাম কি Na, এটা লিখলাম কি Na, এটা কি সোডিয়াম, তাহলে সোডিয়ামের ভর থাকবে কি উপরে এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে 11 থাকবে এখানে। তাহলে এটা যেমন একটা মৌল, এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে কি তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, উপরে যেটা থাকে সেটা তার হচ্ছে কি ভর সংখ্যা। তাহলে এভাবে বুঝতে পারবো। তাহলে এই সব ক্ষেত্রে যখন আমরা কি কারোর সাথে তুলনা করব তখন যদি বলে আইসোটোপ কি বা আইসোটোপ বলতে কি বুঝো বা নিচের কোনটি পরস্পরের আইসোটোপ কিভাবে বুঝবা, আইসোটোপ থেকে জাস্ট মনে রাখবা কি প্রোটন, তাহলে প্রোটন সংখ্যা যাদের সমান অর্থাৎ এই জায়গার সংখ্যাগুলো যাদের পরস্পর যে দুইটা থাকবে অপশনে এই দুইটা যাদের সমান হবে তারা পরস্পরের আইসোটোপ হবে। হ্যাঁ, এবার দেখো উপরে যে ভর সংখ্যাটা লিখেছি এই ভর সংখ্যা যাদের সমান হবে পরস্পর সবসময় পার্থক্য বা তুলনা করতে হয় কয়টাকে নিয়ে দুইটাকে নিয়ে, উপরের যে সংখ্যাটা বা ভর সংখ্যা যাদের পরস্পর কি হবে সমান হবে তারাই পরস্পরের কি হবে আইসো বার হবে। হ্যাঁ, এবার বলতেছি কি আইসোটোন, তো আইসোটোন কিভাবে বের করতে হয় এখন খেয়াল করো। আইসোটোন আমরা যদি চিন্তা করি যে ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার শিখতেছি কি আইসোটোন, তাহলে প্রোটন সংখ্যাকে কি দ্বারা আমরা কখনো দেখি জেড দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, নিউটন সংখ্যাকে আমরা কি এন দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এখন যেটা পাই আরেকটা জিনিস জানি বেসিক কথা তোমরা হয়তো জানো যে দেখো যে আমরা যখন চিন্তা করি কি পরমাণুর কি এটা কেন্দ্র, এই কেন্দ্রে কে থাকে প্রোটন এবং কি থাকে নিউট্রন, এবং এখানে থাকে কি ইলেকট্রন, তো এটা আমাদের দরকার নাই। তাহলে এখন এই যে প্রোটন এবং নিউট্রন যেখানে থাকে এই দুটাকে কি বলা হয়, এই দুটার যোগফলকে কি বলা হয়, এই দুটার যোগফল হচ্ছে আমাদের কি ভর সংখ্যা, অর্থাৎ লিখতে পারি কি এ ইজিক্যাল লিখতে পারি কি পি প্লাস এন, অর্থাৎ ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে কি আমাদের নিউটন সংখ্যা। তাহলে এখন এরকম ক্ষেত্রে যখন বলতেছিলাম কি আইসোটোন বলতে কি বোঝো, অর্থাৎ যাদের নিউটন সংখ্যা পরস্পর সমান হবে তাদেরকে পরস্পর কি বলা হবে আইসোটোন বলা হবে। হ্যাঁ, তাহলে নিউটন সংখ্যা কিভাবে বের করতে হয় তুমি সবসময় চিন্তা করবা যে এরকম যখন অপশনগুলো দেওয়া থাকবে দুইটা দেওয়া থাকবে তখন তোমাকে নিউটন সংখ্যা বের করতে হলে জাস্ট কি করতে হবে, যেহেতু এটা ভর অর্থাৎ এটা এ এটা কি আমাদের পি, তাহলে যখন এখানে এন বের করতে হয় তখন সূত্রটা কেমন দাঁড়াবে বলো এ মাইনাস পি দাঁড়াবে, অর্থাৎ কি হলো আমাদের সবসময় ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যা বিয়োগ দিলে আমাদের কি পাবো নিউটন সংখ্যা, এবং এইভাবে বিয়োগ করার পর যে অপশন দুইটার মান কি হবে পরস্পর সমান হবে তারাই পরস্পরে কি হবে আইসোটোন হবে। আশা করি এটাও বুঝতেছো। ওকে, এবার আমরা পরবর্তীতে আরো কিছু দেখবো। দেখো এবার আমরা যেটা শিখতে পারি যে আমরা শিখতে পারি কি যে আরো জিনিস যেগুলো আছে এই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে কি তড়িৎ চৌম্বকীয় যে বর্ণালী
সে তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর একটা ক্রম আছে, সেই ক্রমটা আমরা মনে রাখতে পারি না। এটা আসলে কি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি এবার পরীক্ষা দিবা তাদের জন্য তো গুরুত্বপূর্ণ, এবং সামনে যে জিএসটি পরীক্ষা হচ্ছে বা হবে আর কি, যেটা 10 তারিখে গুচ্ছ পরীক্ষা যেটাকে, তো এই গুচ্ছ পরীক্ষা কি করতে হবে, ভালো করতে হলে এই জিনিসটা তোমাকে জানতে হবে, কারণ এখান থেকে একটা এমসিকিউ মাস্ট আসে আর কি, দেখতে পাই। তো দেখো এবার আমরা যেটা লিখবো যে তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর ক্রম মনে রাখতে হবে। তড়িৎ কি মনে রাখতেছি, তড়িৎ চৌম্বকীয় বর্ণালী কি মনে রাখবো, তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর ক্রম মনে রাখতে হবে। তো এটার জন্য একটা দেখো টেকনিক শিখতে পারি, কি সেটা দেখো। দেখো তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর একটা ক্রম আছে, অর্থাৎ কম থেকে বেশির দিকে আস্তে আস্তে যাবে। তাহলে এটা মনে রাখতে পারি কিভাবে, দেখো সহজ একটা টেকনিক দিয়ে, ঠিক আছে। যেমন আমরা শিখতে পারি কি, দেখো মকরঞ্জন, হ্যাঁ, অতি দৃশ্যে বা অতি দুষ্মন, আমি লিখলাম কি অতি দুষ্মন, হ্যাঁ, অতি দুষ্মন অবলাকে মারে কখন, রাতে, হ্যাঁ। কথাটা শুনতে কেমন লাগতেছে, কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ এটা মনে রাখতে পারলেই তুমি এই চ্যাপ্টারে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে তড়িৎচৌম্বকীয় বর্ণালীর যে ক্রমটা, সেটা মনে রাখতে পারবা, এবং সেটা কম থেকে বেশির দিকে শিখতেছি আমরা, হ্যাঁ, সিরিয়ালটা আজকে কম থেকে ধীরে ধীরে বেশির দিকে, অর্থাৎ উচ্চর দিকে যাবে, নিম্ন থেকে উচ্চ। এই সিস্টেমটা কেমন শিখলাম, জাস্ট টেকনিকটা দেখো। মগা রঞ্জন অতি দুশ্মন, তাহলে মগা একটা মানুষের নাম, মগরঞ্জন একটা ব্যক্তি, তিনি কি করছিলেন, তার অতি দুশ্মন, সেই দুশ্মনটা ছিল কি, তার অনেক অবলা, কিন্তু সেই তার কি ছিল, দুশ্মন, ওই দুশ্মনটাকে মেরেছিল কখন, রাতে। এই লাইনটা জাস্ট মনে রাখবো। কি শিখলাম, মগরঞ্জন কাকে, মানে মঙ্গলঞ্জন কি করেছিল, অতি দুশ্মন, তার সব থেকে দুশ্মনটা কে ছিল, অবলা, তাকে কি করেছিল, মেরেছিল কখন, রাতে। এই লাইনটা মনে রাখতে পারলে তুমি মনে রাখতে পারবা কি তড়িৎচৌম্বকীয় বর্ণালীর ক্রম। তাহলে এটা দেখো খেয়াল করো, ম থেকে যেটা শিখতে পারবা সেটা হচ্ছে কি মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি, হ্যাঁ। তারপর গ থেকে কি শিখবা, গামা রশ্মি, আশা করি বুঝতেছো এটা। তাহলে ম থেকে মহাজাগতিক রশ্মি, গ থেকে গামা রশ্মি, র থেকে হচ্ছে আমাদের রঞ্জন রশ্মি, কি রশ্মি, রঞ্জন রশ্মি। অতি থেকে মনে রাখবো অতি বেগুনি, অতি বেগুনি। দুশ্মন থেকে মনে রাখবো কি দৃশ্যমান, দৃশ্যমান, হ্যাঁ। অবলা থেকে মনে রাখবো কি অবলোহিত, অবলোহিত, অবলোহিত। মারে থেকে মনে রাখবো মাইক্রোওয়েভ, হ্যাঁ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আর র থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি রেডিও। তাহলে এবার খেয়াল করো, দেখো মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে, এই লাইনটা মনে রাখবো কার জন্য, তড়িৎচৌম্বকীয় বর্ণালীর ক্রম মনে রাখার জন্য। তো ম থেকে মহাজাগতিক রশ্মি, গ থেকে গামা রশ্মি, র থেকে রঞ্জন রশ্মি, অতি থেকে অতি বেগুনি, দুশ্মন থেকে দৃশ্যমান, অবলাকে থেকে অবলোহিত, মারে থেকে মাইক্রোওয়েভ, র থেকে রেডিও। এই ক্রমটা জাস্ট মনে রাখতে হবে। যদি এটা বুঝতে পারো তাহলে কি করবো, অবশ্যই কমেন্ট করবে, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ওকে। তারপর তোমাদের যেটা শিখতে হবে, এই চ্যাপ্টার আরো বেশি গুরুত্বপূর্ণ আরো একটা জিনিস খেয়াল করো। আমাদের আজকে টার্গেটটা কি, যে আমরা শিখতেছি কি গুণগত রসায়ন চ্যাপ্টারটা, ছন্দ ছন্দে যে জিনিসগুলো আমাদের লাগবে আর কি, এই চ্যাপ্টার থেকে যে মেইন যে টপিকগুলো সেগুলো আমরা শিখতেছি। এবার শিখবো আমরা কি, দেখো এবার শিখতে পারি হাইড্রোজেন বর্ণালীর ক্রম, হাইড্রোজেন বর্ণালীর ক্রম, ঠিক আছে। হাইড্রোজেন বর্ণালীর, দেখো হাইড্রোজেন বর্ণালীর ক্রম যদি মনে রাখতে পারো তাহলে কি হবে, এই জায়গা থেকে একটা যে সৃজনশীল প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্নটা কি হয়, রিডবার্গ ধ্রুবক দিয়ে যেটা করো আর কি, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এইচ এর মানটা আমাদের বসান লাগে, তোমরা তো জানোই। তারপরে এখান থেকে যে জিনিসগুলো লাগে কি, আমাদের সিরিজটা মনে রাখতে হয়, হাইড্রোজেন বর্ণালীতে একটা ক্রম আছে, যদি বলতে যাই কি হয়, লাইমেন, বামার, প্যাস্টেন, তারপর কি ব্র্যাকেট, ফোন হামফ্রিস, আমরা এগুলো পড়েছি। দেখো এবার আমরা মনে রাখতে পারি কি, হাইড্রোজেন বর্ণালীর ক্রমটা মনে রাখতে পারি কি, একটা ছন্দ দিয়ে দেখো। একটা মেয়ের নাম শিখলাম, ধরো কি দিলাম, ধরো লাইলি, হ্যাঁ, এভাবে শিখলাম, লাইলির বাবার পাশে কি লিখলাম, ব্রাজিলের ফুটবলার। এটা তাহলে ব্রাজিলের ফুটবলার কি, হার্টে, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো লাইলির বাবার পাশে, এই লাইনটা কি শিখতেছি ভাইয়া, এটা শিখতেছি কি হাইড্রোজেন বর্ণালীর ক্রম, আমাদের সিরিয়ালটা মনে রাখতে হয়,
পরস্পর মনে রাখতে হয়, কারণ কি এখানে N1 N2 এর মানটা জাস্ট কি করতে হবে, মাথায় রাখতে হবে। এই জন্য আমাদের সিরিয়ালটা কি করতে হয়, মাথায় রাখতে হয়। যদি তুমি ভুল করো তাহলে তুমি সিরিয়ালটা কি করবা, ব্রেক করে দিবা। এখান থেকেও কি একটা তরঙ্গদৈর্ঘ্য বের করার একটা এমসিকিউ চাই ফেলতে পারে অ্যাডমিশনের জন্য এবং এইচএসসি দের জন্য। তো এখন খেয়াল করো, এটা বুঝতে হবে। তাহলে কি হাইড্রোজেন বর্ণালীর ক্রম মনে রাখতে হলে আমাকে এই টেকনিকটা শিখতে হচ্ছে। লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটে। তো ল থেকে যেটা মনে রাখবো, কি শিখবো দেখো, প্রথমত শিখলাম কি লাইমেন, ল থেকে শিখলাম কি লাইমেন। ব থেকে শিখতেছি কি বামার, কি শিখতেছি বামার, বামার। প থেকে শিখবো প্যাসচেন, প থেকে শিখবো কি দেখো প্যাসচেন। ব থেকে শিখবো কি ব্রাকেট, ব থেকে শিখবো কি ব্রাকেট। এবং খেয়াল করো, হ থেকে শিখবো কি ফ্রন্ট, যদিও আর এরকম আসে না আর কি। তারপরে শিখবো কি হামফ্রেস, যদিও এগুলো আর নাই আর কি, লাস্টটা আমাদের প্রয়োজন পড়ে না। তাহলে কি শিখলাম, লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটে। লাইলি থেকে লাইমেন, বাবা থেকে বামার, পাশে থেকে প্যাসচেন, ব্রাজিল থেকে আমরা ব্রাকেট, ফ্রন্ট থেকে এখানে কি ফুটবলার থেকে ফ্রন্ট শিখে আসছে, হাটে থেকে হামফ্রেস। এই সিরিয়ালটা জাস্ট মনে রাখতে হবে। তাহলে এখন দেখো এটা কিভাবে মনে রাখতে পারে বা কেন মনে রাখবো, যদি আমাদের কি হয় এ নন সমান যদি কি হয়, এখানে লাইমেনের জন্য কি হয় অন হয়, তাহলে এখানে হবে কি 2, এটা হবে 3, এটা 4, এটা 5, এটা 6 থেকে শুরু হয়। তাহলে এটা হবে 1 2 কি থেকে শুরু হয় 2, তারপর কি করি 3 4 এটা থেকে। তাহলে এখানে কি হবে, এখানে 3 4 5, এখানে কি থেকে শুরু হয় 4 5 6 থেকে শুরু হয়। এটা কত হয় 5 6 7, এভাবে চলতে থাকে ডট ডট পরে প্রত্যেকটার জন্য, ঠিক আছে, আলাদা আলাদা করে। এই যে তো এটা জাস্ট কি করবা, মাথায় রাখবা এই সিরিয়ালটা, কারণ এই সিরিয়ালটা মনে রাখতে পারলে তুমি হাইড্রোজেন বর্ণালীর ক্রমটা কি করতে পারবা, মনে রাখতে পারবা। আশা করি এই জিনিসটা বুঝতেছো। এখন আমাদের শিখতে হবে কি দেখো, এখানে আরো বেশ কিছু জিনিস গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে, সেটা দেখো, খেয়াল করো। শিখা বর্ণালীর ক্রম মনে রাখতে হবে। আরো একটা ছন্দ, শিখা বর্ণালীর ক্রম। যখন শিখা পরীক্ষা দেখায়, শিখা পরীক্ষাতে কে কেমন বর্ণালী দেয়, কেমন বর্ণ দেয় আর কি, শিখা পরীক্ষা। হ্যাঁ, শিখা পরীক্ষার বর্ণ মনে রাখবা কিভাবে, শিখা পরীক্ষার বর্ণ কিভাবে মনে রাখা যায়। যেমন আমাদের একটা অপশন থাকতে পারে কি, নিচের কোনটি কি হয় শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেয়। এখন অপশন থাকবে কি সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই টাইপের অপশনগুলো থাকবে। তুমি কিভাবে উত্তর করবা, খেয়াল করো। তাহলে শিখা পরীক্ষার বর্ণ মনে রাখার জন্য যেটা মনে রাখতে হবে Na, আমি এগুলো শিখবো, ঠিক আছে, Na Ca, তারপর কি শিখবো কে। তাহলে এই জিনিসগুলো আসলে কেমন বর্ণ দেখায়, তো এই জিনিসটাকে আমরা উচ্চারণ করি, কি উচ্চারণ করি, সোডিয়াম। তাহলে Na কি বলি সোডিয়াম, তো সোডিয়ামের এখান থেকে মনে রাখবো সো, এখান থেকে কি আসলো সো, সো আসতো তাই না। এই সো থেকে মনে রাখলাম কি সোনালী হলুদ, কালারটা কেমন দেখাবে সোনালী। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। শিখা পরীক্ষার বর্ণ, তাহলে সোডিয়াম কেমন বর্ণ দেখায়, সোডিয়াম থেকে উচ্চারণ করলাম সোডিয়াম, সো থেকে সো নিয়ে আসলাম, সো থেকে মনে রাখবো কি জাস্ট সোনালী হলুদ। তাহলে সোডিয়াম শিখা পরীক্ষা কি বর্ণ দেয়, সোনালী হলুদ বর্ণ দেখায়। ওকে, তারপর ক্যালসিয়াম, ক্যালসিয়াম কেমন বর্ণ দেখায়। তো আমরা ধরো যখন কি করি, কোনো হাঁসের মাংস বা যে কোনো মাংস তোমরা চিবাও, তখন কি করো যে হাড়গুলো চিবাও, তখন মনে হয় কি এটা হচ্ছে যে মনে হয় না যে হাড় চিবালে আমরা কি পাই, ক্যালসিয়াম পাই। এবং এটা চাবালে কি পাও তুমি, যখন চিবাও ওটা তখন কি পাও, ওটার মধ্যে মনে হয় যে ইটের যে গুঁড়িগুলো থাকে লাল যে গুঁড়ি, সেগুলো পাওয়া যায় মনে হয় হাড়ের মধ্যে। এগুলো আমরা কি চিন্তা করি, মনে হয় এটা ক্যালসিয়াম। তাহলে যেটা চিন্তা করি ওটা দেখতে কেমন, ইটের গুঁড়ির মতো। ক্যালসিয়াম আমরা কোথায় পাই, মনে করি হাড় চিবালে, মাংস খাইলে যখন হাড় চিবাই তখন মনে করি কি এটার মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়। তো এই জিনিসটা দেখতে কেমন, আসলে ইটের গুঁড়ির মতো। তাহলে এই জিনিসটা মনে রাখবো যে ক্যালসিয়াম আসলে কেমন, ক্যালসিয়াম হচ্ছে কেমন হয়, বর্ণটা দেখা কেমন ইটের মতো লাল, ইটের মতো লাল। তাহলে ক্যালসিয়াম শিখা পরীক্ষায় কেমন বর্ণ দেখায়, ইটের মতো লাল বর্ণ দেখায়। এটা হচ্ছে আমাদের কি বর্ণগুলো শিখতেছি। ওকে, তারপর দেখো ক্যালসিয়াম, এখানে কি পটাশিয়াম আসলাম, ক্যালসিয়ামের পর আসছে কি পটাশিয়াম, অর্থাৎ কে শিখতেছি পটাশিয়াম। তো পটাশিয়াম আমরা কি শিখবো, পটাশিয়াম থেকে দেখো পটাশিয়াম, তো পটাশিয়ামের এখান থেকে জাস্ট মনে রাখবো কি, এটা ল্যাটিন নাম কি আমরা শিখি ক্যালিয়াম, কি শিখি ক্যালিয়াম শিখি। তাহলে পটাশিয়াম থেকে আমরা কি শিখি ক্যালিয়াম। তো ক্যালিয়ামের এখান থেকে মনে রাখবো জাস্ট কি মনে রাখবো কালো, কি মনে রাখবো কালো। তাহলে কালো থেকে কি আসছে দেখো কালো বেগুনি, কি মনে রাখবো কালো বেগুনি, শেষ। তাহলে পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম, ক্যালিয়ামের কে এখান থেকে মনে রাখবো জাস্ট কি কালো। তাহলে পটাশিয়াম কি কেমন বর্ণ দেখায়, পটাশিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেখায় কালো বেগুনি। আশা করি বুঝতেছো।
ঠিক আছে। তারপর জাস্ট মনে রাখো বি, এটাকে বলা হয় কি বেরিয়াম। কি মনে হয় ভাইয়া? বেরিয়াম। তো বেরিয়াম থেকে এটা চিন্তা করে জাস্ট হচ্ছে মনে রাখো বাটি। একটা ধরো নরমালি যে কোনো বাটি হতে পারে, পাত্র যেটাকে আমরা বাটি বলতেছি। এই বাটির মধ্যে কি রাখছো? তুমি আপেল রাখছো। তো আপেল হতে পারে কি লাল হয় এক পাশ, এক পাশ কি দেখায়? সবুজ দেখায়। তাহলে বেরিয়াম থেকে জাস্ট মনে রাখো, কিভাবে মনে রাখো দেখো টেকনিকটা। তো বেরিয়াম থেকে জাস্ট কি মনে রাখবো, বেরিয়ামের ব থেকে জাস্ট চিন্তা করতেছি বাটি। তো এই বাটির মধ্যে জাস্ট তুমি চিন্তা করতেছো কি বাটিতে করে তুমি আপেল খাচ্ছ। তাহলে এটার কালারটা জাস্ট কেমন হতে পারে? আপেলের কালার কেমন হয়? লাল বা সবুজ এরকম। তো জাস্ট মনে রাখো বেরিয়াম শিক্ষা পরীক্ষায় কেমন দেখায়? আপেলের মতো সবুজ দেখায়, বা হচ্ছে কি সবুজ বর্ণ দেয়। ঠিক আছে, এখানে আমরা জাস্ট কি করলাম, সবুজ বর্ণ দেয়, সবুজ। হ্যাঁ, সবুজ বর্ণ। সবুজটা কেমন? নীলাভ দেখায়, নীলাভ সবুজ। হ্যাঁ, নীলাভ সবুজ। তো সবুজ বর্ণ বা হচ্ছে নীলাভ সবুজ দেখায়। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ এইটার জন্য, যে আমাদের কি ম্যাগনেসিয়াম এবং হচ্ছে কি বেরিলিয়াম। ম্যাগনেসিয়াম এবং হচ্ছে কি বেরিলিয়াম কোনো শিক্ষা পরীক্ষা কি করে না, অংশ গ্রহণ করে না। তাহলে হচ্ছে কি শিখলাম, জাস্ট মনে রাখতে পারি কি, আমরা এটা মনে রাখতে পারবো জাস্ট যে বর্ণ দেয় না বা বর্ণহীন। যে ম্যাগনেসিয়াম এবং হচ্ছে কি বেরিলিয়াম হচ্ছে কি বর্ণহীন, অর্থাৎ এরা কোনো শিক্ষা পরীক্ষা কি করে না, কোনো বর্ণ দেয় না। তাহলে শিক্ষা পরীক্ষার কথাটা আশা করি বুঝতেছো। তাহলে শিক্ষা পরীক্ষা আমরা কি শিখতেছি দেখো, শিক্ষা পরীক্ষা বর্ণ কে কোন মৌলটা কেমন বর্ণ দেখায়। তাহলে শিক্ষা পরীক্ষা বর্ণ মনে রাখতে হলে সোডিয়াম উচ্চারণ করো, তাহলে সো থেকে সোনালী হলুদ। কে এ বা সি এ ক্যালসিয়াম, ক্যালসিয়াম জাস্ট কেমন ইটের মতো লাল। কে পটাশিয়াম, পটাশিয়ামের কে থেকে ক্যালিয়াম, ক্যালিয়াম কেমন দেখায়? কালো বেগুনি। শেষ বি এ বাটি, বেরিয়াম, বেরিয়াম থেকে জাস্ট বাটি, বাটিতে কি রাখা হয়েছে? আপেল রাখা হয়েছে, সবুজ। ঠিক আছে, ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম এরা কোনো শিক্ষা পরীক্ষায় কি করে না, অংশগ্রহণ করে না। তাহলে এটা আশা করি তোমরা কি করতেছো, বুঝতেছো। তাহলে শিক্ষা পরীক্ষা বর্ণটাও মনে রাখতে পারবা। এবার কি করতে পারি দেখো, এবার তোমরা জাস্ট শিখবা কি উর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে, উর্ধ্বপাতিত পদার্থ বা হচ্ছে কি উদয় পদার্থ। এই জিনিসটা মনে রাখতে পারবো কি, উর্ধ্বপতন কারা দেয়? উর্ধ্বপতন কাদের হয়? যখন কি করা হয়, ধরো কোনো একটা পদার্থকে আমরা কি, কোনো একটা বস্তুকে যখন আমরা কি করি, তাপ প্রয়োগ করি। তাপ প্রয়োগের ফলে যদি কোনো কঠিন বস্তু, আমরা জানি কি পদার্থের অবস্থা কয়টা? তিনটা। তাহলে একটা হচ্ছে কি দেখো কঠিন, তরল এবং আরেকটা কি শিখবো, বায়বীয়। তিনটা অবস্থা। পদার্থের কয়টা অবস্থা? তিনটা, যদিও চারটা বলে প্লাজমা, ওটা আসলে আমরা ধরতেছি না। তাহলে তিনটা পদার্থ আমরা জানি কি অবস্থা তিনটা হতে পারে, একটা পদার্থের তিনটা অবস্থা হইতে পারে। তাহলে কোন বস্তুকে যখন কি করে তাপ প্রয়োগ করা হয়, তাহলে তাপ প্রয়োগের ফলে যদি বস্তু বা পদার্থটা কি হয়, কঠিন পদার্থটা কি হয়, তরলে পরিণত না হয়ে সরাসরি কোথায়, বায়বীয় বা গ্যাসে পরিণত হয়। এবং সেখানে কি করছি আমরা, তাপ দিচ্ছি। কি প্রয়োগ করছি? তাপ প্রয়োগ করছি। হ্যাঁ, তাহলে কি বললাম, তাপ প্রয়োগে যদি কোনো কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে সরাসরি বায়বীয় পদার্থে পরিণত হয়, এবং এখান থেকে কি জাস্ট তাপ যদি অপসারণ করা হয়, অর্থাৎ তাপকে সরিয়ে নেওয়া হয়, তাহলে বায়বীয় পদার্থ আবার কোথায় চলে আসে, কঠিনে ফেরত আসে। এই সিস্টেমটাকে আমরা কি বলি, ঊর্ধ্বপতন পদার্থ বলি। তাহলে ঊর্ধ্বপতন কি, যে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে যদি সেটা কি হয়, তরলে পরিণত হচ্ছে কি হচ্ছে না, সেটা কোথায় যাচ্ছে, বায়বীয় পদার্থতে যাচ্ছে। এবং সেটা থেকে তাপ অপসারণ করলে সেটা আবার কোথায় আসে, কঠিন মাধ্যমে ফেরত আসে। এটাকে আমরা কি বলি, ঊর্ধ্বপতন পদার্থ বলি। এখন ঊর্ধ্বপতন পদার্থ আসলে কারা দেখায়, বা কোন পদার্থগুলো কি হয় ঊর্ধ্বপাতিত হতে পারে, সেই জিনিসগুলো জাস্ট মনে রাখতে হবে। কিভাবে দেখো, তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থ মনে রাখতে হলে তোমাকে এই জিনিসটা জানতে হবে। সেটা হচ্ছে আরেকটা টেকনিক দেখো, সেটা হচ্ছে কি, এই কথাটা মনে রাখতে পারো। জাস্ট কি মনে রাখবো, সাবেক আয়না, এটা কেমন কথা। তো এটা জাস্ট কি মজা করে শিখাচ্ছে, তো আমরা এখন জাস্ট মজা করতেছি না, জাস্ট অর্ডটা মনে রাখতেছি। তাহলে এখন দেখো এখান থেকে কি মনে রাখতে পারি, দন্ত স থেকে মনে রাখতে পারি সালফার। তাহলে সালফার কি জাতীয় পদার্থ, উদয় পদার্থ। অর্থাৎ কি হয়, এটাকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এটা কঠিন থেকে ডিরেক্ট কোথায় যাবে, বায়বীয় পদার্থ যাবে, এবং তাপ অপসারণ করলে সেটা আবার কঠিনে ফেরত আসবে। ব থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি, বেনজোইক অ্যাসিড। কি মনে রাখবো ভাইয়া, বেনজোইক অ্যাসিড। ক থেকে মনে রাখবো যেটা, সেটা হচ্ছে কি কর্পূর। কি মনে রাখবো ভাইয়া, কর্পূর। বা হচ্ছে ক থেকে আরেকটা জিনিস মনে রাখা যায়, কঠিন কার্বন ডাই অক্সাইড।
থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি আয়োডিন। কি মনে রাখবো ভাইয়া? আয়োডিন। আয়োডিন কি জাতীয় পদার্থ? উদয় পদার্থ। এমসিকিউ চলে আসবে কিন্তু। তারপর দন্ত ন থেকে মনে রাখবো কি? নিশাদল। হ্যাঁ, তো এই জিনিসগুলো জাস্ট কি করতে হবে আমাকে, বা হচ্ছে ন্যাপথালিন মনে রাখতে হবে। আর কি শিখলাম আমরা? শিখতেছি কি? উদয় পদার্থ, অর্থাৎ যে সকল পদার্থকে তাপ প্রয়োগের ফলে কঠিন বস্তু কিসে যাবে, বা কঠিন পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হবে। তাপ অপসারণ করলে বায়বীয় থেকে কঠিন মাধ্যমে ফেরত আসবে। এটা হচ্ছে আমাদের কি? ঊর্ধ্বপতন পদ্ধতি। কি কি বা কোন কোন পদার্থ এরা ঊর্ধ্বপতিত হতে পারে সেটাও শিখে ফেললাম একটা কথাতে। কি? সাপেক, আয়না। দন্ত স থেকে সালফার, ব থেকে বেনজয়িক অ্যাসিড, ক থেকে কর্পূর, ক থেকে কঠিন কার্বন ডাই অক্সাইড, আ থেকে আয়োডিন, দন্ত নয় হচ্ছে নিশাদল। তো এই পদার্থগুলো কি হতে পারে? ঊর্ধ্বপতিত হইতে পারে। তো আশা করি তোমরা বুঝতেছো। তো আমি আজকের মতো এখানেই থাকবো, কারণ হচ্ছে কি আর আমরা আগাচ্ছি না। তো তোমরা আসলে যদি ক্লাসটা কি হয় সামান্যটুকু দেখে উপকৃত হতে পারো বা উপকৃত হও, তাহলে কি করবো? ভিডিওটা অবশ্যই কি করবো? একটা লাইক করবো। আসসালামু আলাইকুম।